সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে শহীদদের রক্তের সঙ্গে হবে বেইমানি বলছে বিএনপি। নির্বাচনের সময় যথেষ্ট নিরপেক্ষ থাকবে সরকার, জানালেন উপদেষ্টা। নিরপেক্ষতা নিয়ে নির্বাচন হবে, সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। সংস্কার কমিশনের একাধিক সুপারিশ নিয়ে আপত্তি সিইসির। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরের মধ্যে প্রস্তুতির তাগিদ। আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া, নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে। ডিসেম্বরে যদি ইলেকশন হতে হয়, অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি, সেরকম ব্যবস্থা করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পুতুলে কানাডা নাগরিকত্বের প্রমাণ পেল দুদক, অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু। দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠকে গুরুত্ব পেয়েছে পাচারের অর্থ ফেরানো। বাংলাদেশিদের চিকিৎসায় ভারতের বিকল্প হিসেবে চীনকে ভাবছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বেইজিংকে ভিসা সহজ করাও, ফি কমানোর আহ্বান। এবং বাংলা একাডেমি পুরস্কারের তালিকা পুনর্বিবেচনার দাবি সাহিত্যিকদের। গণহত্যায় জড়িতদের নাম থাকলে বাদ দেয়া হবে, জানালেন ডিজি। একাডেমির সংস্কারের হচ্ছে কমিশন। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ভোট ছাড়া ভিন্ন কিছু চিন্তা করলে অন্তর্বর্তী সরকার বড় ভুল করবে বলেও এ সময় হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, সরকার কিংস পার্টি তৈরি করলে জনগণ তা মেনে নেবে না। সংস্কার ও নির্বাচনের জন্য নতুন করে আলোচনায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রসঙ্গ। এ নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা যুক্তিতর্ক। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা থাকলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। ভোট ছাড়া ভিন্ন কিছু চিন্তা করলে অন্তর্বর্তী সরকার বড় ভুল করবে বলেও মন্তব্য করেন তিনি। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে, নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে, তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলাদা আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারের নিরপেক্ষতা জরুরি, তারা কিংস পার্টি তৈরি করলে জনগণ মেনে নেবে না। আপনাদের যে নতুন দল করতে যাচ্ছেন ক্ষমতা থেকে বেরিয়ে আসে দলটা করেন, কারণ ক্ষমতায় থাকলে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তখন দেশের মানুষ অসন্তুষ্ট হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম সরকারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হবে নিরপেক্ষতা। তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। এদিকে জুলাই আন্দোলনে 422 নেতাকর্মী প্রাণ হারানোর পরও বিএনপির ভূমিকা নিয়ে সমালোচকদের জবাব দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। গত 20-22 বছর ধরে কখনো লাভ দিয়ে বিএনপির কোলে ওঠে, কখনো লাভ দিয়ে আওয়ামী লীগের কোলে ওঠে, কখনো লাভ দিয়ে আবার জাতীয় পার্টির কোলে ওঠে। তারা আমাদেরকে সংস্কারের সবক দেয়, যারা 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। ফসল দিয়েছি আমরা, বীজ বপন করেছি আমরা, আগাছা পরিষ্কার করেছি আমরা, ফসল পেকেছে আমাদের সময়। আপনারা ফসল কেটেছেন, আপনাদের উপরে আক্রমণ না হয় আমরা পাহারা দিয়েছি, যে কারণে বিএনপির 422 জন নেতাকর্মী নিহত হয়েছে এই 1-1.5 মাসের আন্দোলনে। তুড়িয়ে দিয়ে সবকিছু উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আওয়ামী লীগ নেতারা কাদের সহায়তায় সীমান্ত পার হয়েছে তার জবাব দিতে হবে বলে জানান বিএনপির এই নেতা। কিসের বিনিময়ে তারা সীমান্ত পার হয়ে গেছে? শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের দূরত্ব নেই জানিয়ে আইন উপদেষ্টা বলেছেন, নির্বাচনের সময় যথেষ্ট নিরপেক্ষ থাকবে
এই অন্তর্বর্তী সরকার। এদিকে পরিবেশ উপদেষ্টা জানিয়েছেন, চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধকে উপেক্ষা করে কিছু করা হবে না বলেও এ সময় উল্লেখ করেছেন তিনি। অন্তর্বর্তী সরকারে থেকেই দল গঠন নিয়ে বিএনপির সন্দেহ প্রকাশ এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এর মধ্যেই রোববার এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল লেখেন, বিএনপির সাথে ছাত্র নেতাদের বা গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এদিন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক দলের সঙ্গে সরকারের কোনো দূরত্ব নেই। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে। এখনই উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসার মতো পরিস্থিতিও তৈরি হয়নি বলেও জানান ডক্টর আসিফ নজরুল। আমরা এখানে জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হয়নি। ভবিষ্যতে হতে পারে, কিন্তু কোনো রকম সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এটা আপনাকে নিশ্চিত করতে পারি। এটা রাজনৈতিক বক্তব্য হিসেবে বলছে। অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। এদিকে চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। গ্রিন রোডের পানি ভবনে এক কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। কমিশনগুলোর চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়াকে সরকারের মূল কাজ উল্লেখ করে রিজওয়ানা বলেন, জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধকে উপেক্ষা করে কিছুই করা হবে না। নির্বাচন নিয়ে পরিকল্পনা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্কার হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা উপরে জোর দিতে হবে। সেই প্রক্রিয়াটা যেন স্বচ্ছ হয়, এটা যেন অন্তর্ভুক্তিমূলক হয়, এটা যেন সকলকে জানিয়ে হয়। সেটা যখন নিশ্চিত করা যাবে, দেখবেন এই অনেকগুলো প্রশ্নেরই কিন্তু উত্তর পাওয়া যাবে। এর বাইরেও নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি নেবে না তা সরকার নয়, বরং একান্তই সেই দলের সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। রাজনীতির মাঠে ফিরবে বা ফিরবে না, সেটা সেই দলের উপর নির্ভর করে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাবে ইসির স্বাধীনতা খর্ব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে তিনি বলেছেন, ডিসেম্বরে ভোট হলে অক্টোবরেই প্রস্তুতির ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে রংপুরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, হারানো নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনা এবারের ভোটে প্রধান চ্যালেঞ্জ। রোববার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বেটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। চলমান সংস্কার, সীমানা পুনর্নির্ধারণ, নতুন দল নিবন্ধন সহ নানা বিষয়ে প্রশ্নের জবাব দেন তিনি। নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে সংস্কার কমিশনের সুপারিশের বেশ কয়েকটি দিক তুলে ধরে আপত্তি জানান সিএসি। বলেন, এতে স্বাধীনতা খর্ব হতে পারে ইসির। আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। আমরা কোনো পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির উপর নির্ভরশীল হতে চাই না। আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য এই জিনিসটা বাদ দিতে হবে। সিএসি বলেন, ডিসেম্বরে ভোট করতে হলে অক্টোবরের আগেই সংস্কারের সব কাজ শেষ করতে হবে। যদি ডিসেম্বরে যদি ইলেকশন হতে হয়, আমি সেটাই বলছি, হতে হয়, তাহলে অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি সেরকম ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে সিএসির সাফ উত্তর, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। অনেক পলিটিক্যাল ডিবেট চলছে, তো উই আর অলসো ওয়েটিং টু সি হাউ দি পলিটিক্যাল ডিবেট ইজ গোয়িং টু বি রিজলভড। আওয়ামী লীগ ইলেকশন করবে কি করবে না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে, রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে। এদিকে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মত বিনিময় সভায় অংশ নিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, হারানো নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনাই হবে ইসির বড় চ্যালেঞ্জ। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে যা যা করা প্রয়োজন তাই করা হবে, যাতে করে সবাই সমভাবে সবার দিকে তাকান। বিগত সময়ে প্রিজাইডিং ও পোলিং অফিসাররা সঠিকভাবে কাজ করতে পারেনি দাবি করে তিনি জানান, এবার দায়িত্ব দেয়া হবে নিরপেক্ষদের। যা যা করা প্রয়োজন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এবার সূচনা ফাউন্ডেশনের নামে রাষ্ট্রের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সংস্থাটি বলছে, এনবিআর ওপর
অবৈধ প্রভাব খাটিয়ে ফাউন্ডেশন করমুক্ত করা ও মানুষকে জোর করে চাঁদা দিতে বাধ্য করা হতো। মহাপরিচালক জানিয়েছেন, পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণও মিলেছে, তাকে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে। 2014 সালে অটিজম শিশুদের মান উন্নয়নে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় সূচনা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে সরকারি অনুদানের পাশাপাশি সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও জমা হতে থাকে মোটা অঙ্কের টাকা। দুদক বলছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক ফাউন্ডেশনের সদস্য করা ও অনুদান দিতে বাধ্য করেন পুতুল। এমনকি প্রতিষ্ঠানে অনুকূলে দান করা অর্থের উপর বছরের পর বছর আয়কর মওকুফ করে জাতীয় রাজস্ব বোর্ড। এভাবে রাষ্ট্রের টাকা লোপাট করেন শেখ হাসিনা কন্যা। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেলকে ব্যবহার করে প্রকল্পের নামে 450 কোটি টাকা লোপাট সহ নিয়েছেন নানা সুবিধা, যা খতিয়ে দেখছে সংস্থাটি। সূচনা ফাউন্ডেশন, দ্বৈত নাগরিকত্ব, সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন এগুলি নিয়ে, এবং এগুলিও প্রাপ্তি সাপেক্ষে এগুলি পর্যালোচনা করবেন। সেগুলির সাথে তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়ই অনুসন্ধান দল বিবেচনা করবে। পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণও পেয়েছে দুদক। বলছে, মামলার আসামি হিসাবে তাকে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে। আপনারা সবাই জানেন তিনি দেশের বাইরে আছেন, সুতরাং তাকে দেশে ফেরত আনার বিষয়ে কি কি কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সেই সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল বিবেচনা করবেন। এদিন সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ও তার স্ত্রীর বিরুদ্ধে 4 কোটি টাকার অবৈধ সম্পদ ও 52 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে এবার এমপি পদ ছাড়ার জন্য চাপ দিচ্ছে বিরোধীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, এ সপ্তাহের শুরুর দিকে টিউলিপের আসন হ্যামস্টেড অ্যান্ড হাইগেট তার পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। সোমবার পিটিশনের মাধ্যমে তাকে নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হয়। এর আগে দুর্নীতির অভিযোগ ওঠার পর দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন টিউলিপ। তার বিরুদ্ধে বাংলাদেশে $500 কোটি তহবিল আত্মসাৎ এবং লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ আছে। যদিও এসব অস্বীকার করে মন্ত্রীদের নৈতিকতা পর্যালোচনা বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাসকে অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন টিউলিপ। দীর্ঘ 10 ঘন্টা পেরিয়ে গেল, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের লকার খুলতে পারেনি দুর্নীতি দমন কমিশন। দুদক পরিচালক কাজী মোহাম্মদ সাইমুজ্জামানের নেতৃত্বে দুদক প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে অবস্থান করছেন। বেলা 11টায় দুদক বাংলাদেশ ব্যাংকে আসে। গত 19 জানুয়ারি এস কে সুরের ধানমন্ডির বাসা থেকে 16,25,000 টাকা ও 4.5 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের ডকুমেন্ট উদ্ধার করে সংস্থাটি। সেখানেই বাংলাদেশ ব্যাংকে 3টি লকার থাকার নথি পায় তারা। আদালতের নির্দেশে লকারগুলো খোলার অনুমতি পায় দুদক। প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর সফল বলে মন্তব্য করে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই সফরের মধ্য দিয়ে জার্মানির সঙ্গে বাংলাদেশের নতুন বাণিজ্যের দুয়ার উন্মোচিত হবে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি। শেখ হাসিনার আমলে পাচার হওয়া অর্থ ফেরানোর ইস্যু প্রধান উপদেষ্টার বৈঠকে গুরুত্ব পেয়েছে বলেও এ সময় জানিয়েছেন প্রেস সচিব। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 20 থেকে 24 জানুয়ারি 4 দিনের সফরে মূল ইভেন্টের বাইরেও বেশ কিছু সাইডলাইন বৈঠকে অংশ নেন ডক্টর ইউনূস। এ সময় বিশ্বের বড় বড় নেতা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় তার। বাংলাদেশের বিজনেস ডেলিগেশন সুইজারল্যান্ড সফরের বিস্তারিত তুলে ধরে রোববার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই সফরকে সফল মন্তব্য করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এর উদ্দেশ্য ছিল বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানো। এই সফরের মাধ্যমে জার্মানির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের নতুন দুয়ার উন্মোচিত হবে বলেও প্রত্যাশা তার। জার্মান চ্যান্সেলর তার অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রতি। উনি বলেছেন যে বাংলাদেশের জন্য ওনারা সবকিছু করবেন,
এবং উনি সউদ্যোগে স্পেশাল ইনভেস্টর স্পেশাল ডেলিগেশন বাংলাদেশে পাঠাবেন। ওরা এসে বাংলাদেশের বিজনেস সেক্টরের সাথে কথা বলবে, পলিসি মেকিংয়ে যারা আছেন সমস্ত অফিসিয়ালের সাথে কথা বলবে, এবং আমরা মনে করি যে এর মাধ্যমে জার্মানির সাথে আমাদের বিজনেসের নতুন দুয়ার উন্মুক্ত হবে। শফিকুল আলম জানান, বাংলাদেশ থেকে বিগত সরকারের আমলে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনাও ছিল আলোচনার অন্যতম এজেন্ডা। পাচার হওয়া টাকা ফেরত পেতে বাংলাদেশকে বিশ্ব নেতারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পতিত সরকারের দোসর অনেক পোশাক মালিক গার্মেন্টস বন্ধ করে পালিয়ে গেলেও এর প্রভাব পড়েনি অর্থনীতিতে, বরং বেড়েছে রপ্তানি আয়। যেই টাকাটা চুরি হয়েছে এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন। সেই টাকাটা আমরা যেভাবে হোক ফিরিয়ে আনবো, এবং সেই জন্য যেটা লাগে যে গ্লোবালি আমাদের একটা সমর্থনটা আমরা চাচ্ছিলাম এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে। বিশ্বব্যাপী মার্কিন সাহায্য বন্ধ হলেও বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য তা অব্যাহত থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তাদের যে কন্ট্রিবিউশনটা এটা কন্টিনিউ থাকবে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। ভারতের ভিসা জটিলতায় বাংলাদেশিদের চিকিৎসার জন্য চীনের কুনমিংকে বিকল্প হিসেবে ভাবছে সরকার। এর জন্য দেশটিকে ভিসা প্রক্রিয়া সহজ করা সহ ফি কমানোর আহ্বান জানিয়েছে ঢাকা। চীন সফর শেষে বিকেলে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আর ব্রহ্মপুত্র নদীতে বাঁধ নির্মাণের বিষয়ে উদ্বেগ জানালো তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে এবার কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। 5 আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা সেবা সীমিত করে ভারত। পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ, খুব জরুরি না হলে মেলে না মেডিকেল ভিসাও। ভারতের ভিসা জটিলতা কাটার কোনো ইঙ্গিতও দেখা যাচ্ছে না। এমন অবস্থায় ভারত নির্ভর বাংলাদেশি রোগীদের উন্নত চিকিৎসার জন্য চীনের সহায়তা চায় অন্তর্বর্তী সরকার। সম্প্রতি 3 দিনের চীন সফরে দেশটির উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকায় ফিরে তিনি জানান, চিকিৎসার জন্য ভারতের চেন্নাই, ব্যাঙ্গালোরের পরিবর্তে চীনের কুনমিং শহরকে বিকল্প হিসেবে ভাবছে সরকার। ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে, তারা এ ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। আমি বলেছি যে ভিসা যেন সহজ করা হয় এবং ভিসা ফি যেন কমিয়ে দেওয়া হয়, যাতে আমাদের পেশেন্টরা ওখানে গিয়ে সহজে চিকিৎসা নিতে পারে। এছাড়া তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর চীনের স্থাপনা তৈরির বিষয়েও বাংলাদেশ উদ্বেগ জানিয়েছে বলে জানান উপদেষ্টা। আমরা খুব উদ্বেগ প্রকাশ করেছি এবং আমরা বলেছি আরেকটি কথা, যে আপনারা এটা নিয়ে যে সব স্টাডি করছেন সেই স্টাডিগুলি আমাদের সাথে শেয়ার করুন। তারা অ্যাসিওর করেছেন যে এখানে কোনো কনজাম্পটিভ ইউটিলাইজেশন অফ ওয়াটার নেই, কাজেই কোনো লক্ষণীয় কোনো পানি ফ্লো কমবে না। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সহায়তা 90 দিনের জন্য বন্ধ করা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের নতুন সরকার আসার পর এমন সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল। মোটামুটি কিন্তু প্রত্যাশিত ছিল। উনি কিন্তু নির্বাচনের আগে থেকে বলছিলেন যে উনি এগুলি বিবেচনা করবেন, নতুন করে দেখবেন। তো তারা বিবেচনার জন্য সময়টা নিয়েছে, এইভাবেই তো বলছে। ঢাকা বেইজিং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ঋণ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান উপদেষ্টা। বলেন, ঋণ পরিশোধের সময়সীমা 20 থেকে বাড়িয়ে 30 বছর করার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যা মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক হারুনা রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার শুনানিতে বলা হয়, আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি, গণহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন হারুন। তদন্তকারী সংস্থা তাকে গ্রেফতারের চেষ্টা করছে বলে আদালতকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের গণহত্যার মামলায় অনেক আগেই গ্রেফতার হয়েছেন সে সময়ের পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন। এছাড়া ডিবি প্রধান হারুনা রশিদ, পুলিশের বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলাম সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঝুলছে। এবার সে সময়ের র্যাব প্রধান ব্যারিস্টার হারুনা রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রাথমিক অবস্থায় তার ব্যাপারে যে তথ্যগুলো পাওয়া গেছে তার ভিত্তিতে তাকে গ্রেফতার করার জন্য প্রসিকিউশনকে তারা অনুরোধ জানিয়েছিলেন। তার ভিত্তিতে আজকে আমরা পিটিশন মুভ করেছি। আদালত তাকে গ্রেফতার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত 96 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। এর মধ্যে 50%-এরও কম আসামি গ্রেফতার হয়েছেন। চিফ প্রসিকিউটর বলছেন, শুরুর দিকে দুর্বলতা থাকলেও এখন গ্রেফতারে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। ভেঙে পড়া পুলিশ প্রশাসনকে একটা ব্যবহার উপযোগী পর্যায়ে নিয়ে আসার কারণেই হয়তোবা প্রথম দিকের এই অ্যারেস্ট ওয়ারেন্টগুলো কার্যকর করা যায়নি।
তো আমরা এখন বিশ্বাস করি যে এখন তারা একটা স্টেবল পজিশনে চলে এসেছেন, নিশ্চয়ই তারা বাকি ওয়ারেন্টগুলো কার্যকর করার ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। 5 আগস্টের পর চুরি ছিনতাই বেড়েছে স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা উদ্বোধন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, যেসব শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বাইরে আছে তাদের আবার আইনের আওতায় আনা হবে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, 5 আগস্ট জেল ভেঙে পালানো আসামিদের মধ্যে এখনও 700 জনের মতো পলাতক আছে, যাদের ধরতে অভিযান অব্যাহত আছে। এটার মাধ্যমে যে কোনো বন্দির আত্মীয় স্বজন এই সংবাদগুলি নিতে পারবেন। এই হটলাইনটা সবসময় খোলা থাকবে। জুলাই অগাস্টের বিপ্লবে যারা আহত হয়েছে আমরা তাদের থেকে এখানে এমপ্লয়মেন্ট দেওয়ার চেষ্টা করব। প্রায় 700-এর মতো এখনও বাইরে রয়ে গেছে, আর যারা ছিল তাদের সবাইরে আবার বন্দি করে কারাগারে রাখা হয়েছে। ছিনতাই চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে করতেছে। এটা সত্যি কথা। তা আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্তদেরকেও জুলাই গণহত্যায় জড়িত থাকলে নাম বাদ দেওয়া হবে। সঠিকভাবে যাচাই বাছাই করতে না পারায় দুঃখ প্রকাশ করেন একাডেমির মহাপরিচালক। আর সংস্কৃতি উপদেষ্টা জানিয়েছেন, কোটাধারী স্বার্থ ব্যবস্থা দূর করে পুরো একাডেমি সংস্কারে কমিশন করা হবে। বৃহস্পতিবার ঘোষণা করা হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। মনোনীতদের নাম ঘোষণার পর শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। মনোনীত একাধিক ব্যক্তির বিগত সরকারের সময়ে বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এছাড়া এবার কোনো নারীকে মনোনীত না করায়ও সমালোচনা চলে বিভিন্ন মহলে। এ অবস্থায় ঘোষণার দুদিনের মাথায় সাময়িকভাবে স্থগিত করা হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য জানান। রোববার সকালে বাংলা একাডেমির মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষুব্ধ কবি লেখকরা জানান, পুরস্কারের তালিকায় ফ্যাসিবাদী সরকারের দোসররা রয়েছেন, অথচ জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা কবি সাহিত্যিকরা নেই সেই তালিকায়। এরপর বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, পুরস্কার প্রাপ্তদের কেউ জুলাই গণহত্যায় জড়িত থাকলে বাদ দেওয়া হবে। প্রধানত গত গণহত্যা এবং জনবিরোধী রাজনীতির সঙ্গে যদি কারো সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পায় তাহলে নিশ্চিত করব। এ নিয়ে কথা বলেছেন সংস্কৃতি উপদেষ্টাও। জানান, কোটারি স্বার্থ ব্যবস্থা দূর করে পুরো একাডেমি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। বাংলা একাডেমির পুরস্কার প্রদানের যে প্রক্রিয়াটা, এটাই অদ্ভুত একটা প্রক্রিয়া। এটার মধ্যে ওপেননেস নাই, এটাই এক ধরনের কোটারি জিনিসের মধ্যে ফেলে। যদি নির্বাচক কমিটিকে 4টা পচা টমেটো দেওয়া হয়, 2-3টা অপশনের সবগুলোর মধ্যে গোলমাল আছে, তখন এই নির্বাচক কমিটির কিছু করার থাকে না। এতদিন বাংলা একাডেমিতে বিশেষ মতের বাইরে কেউ ঢুকতে পারত না বলেও মন্তব্য করেন সংস্কৃতি উপদেষ্টা। একাডেমিটাকে এমনভাবে আখড়া বানানো হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 2 দফা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন মুক্তিযুদ্ধের এস-ফোর্স বাহিনীর অধিনায়ক ও 3 নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত KM শফিউল্লাহ বীর উত্তম। দুপুরে জোহরের নামাজের পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন সর্বস্তরের মানুষ। পরে বাদ আসর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে 2য় দফা জানাজার পর তাকে দাফন করা হয় বনানী কবরস্থানে। সকাল 8:45টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। 71-এ KM শফিউল্লাহ জয়দেবপুরে 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2য় প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। তার নেতৃত্বেই বিদ্রোহ করে ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা। সামরিক আইন জারির মাধ্যমে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার অভিযোগে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে অভিযুক্ত করেছেন দেশটির আদালত। গণমাধ্যম বলছে, বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত প্রেসিডেন্টের সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড। মোহাম্মদ হানিফের রিপোর্ট। গেল বছর ডিসেম্বরে মাত্র 6 ঘন্টার জন্য সামরিক আইন জারি করাই কাল হলো দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের জন্য। এই ঘটনার জেরে অভিশংসিত হওয়ার পর কিছুদিন ধরে আটক আছেন সিউলের বন্দিশালায়। এবার অভিযুক্ত হলেন সামরিক আইন জারির মাধ্যমে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার অভিযোগে।
তদন্তকারী পক্ষের আইনজীবীদের বরাতে বিভিন্ন গণমাধ্যম জানায় সামরিক আইন জারির ঘটনায় বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ইয়ন সোকিওলকে। রাষ্ট্রপক্ষ বলছে গেল সপ্তাহে ইয়নের বিরুদ্ধে আইনজীবীদের দায়ের করা অভিযোগ এবং পেশ করা প্রমাণ বিশ্লেষণের পর এই সিদ্ধান্ত নেন আদালত। গণমাধ্যম আরো বলছে বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত হলে আইন অনুযায়ী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দায় মুক্তির কোনো সুযোগ নেই। এর সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট এ ধরনের অপরাধে অভিযুক্ত হন। এর আগে গেল সপ্তাহে 2 বার ইয়নকে আটকের সময়সীমা বাড়াতে আবেদন করেন তদন্তকারী দল, তবে আবেদন খারিজ করে দেন আদালত। অভিযুক্ত করা না হলে সোমবার তাকে মুক্তি দিতে হতো তদন্তকারীদের। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। বিপিএল এর পারিশ্রমিক ইস্যুতে দেশের ক্রিকেটের সম্মান ধুলায় মিশিয়ে দিল দুর্বার রাজশাহী। টাকা না পেয়ে মাঠেই যাননি পদ্মাপাড়ের দলটির বিদেশি ক্রিকেটাররা। দেশি ক্রিকেটারদের নামমাত্র অর্থ দিয়ে ম্যাচ খেলতে রাজি করায় কর্তৃপক্ষ, তবে বিদেশিদের সমস্যার সমাধানের চেষ্টা করেও ব্যর্থ বিসিবি। আর এই ঘটনায় ক্ষুব্ধ ক্রিকেট প্রেমীরা, আর তাই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাবেক পরিচালকের। অর্থ নাকি দেশের সম্মান? দুর্বার রাজশাহী কর্তৃপক্ষের কাছে এই প্রশ্নটা এখন সবার। চেষ্টা করে বিসিবিও পারেনি সমস্যা সমাধান করতে। রংপুরের বিপক্ষে ম্যাচের দিন সকাল থেকে আলোচনা, ম্যাচ বয়কট করতে পারেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। ঘটনা যখন চলে যাচ্ছিল নিয়ন্ত্রণের বাইরে, তখনই বিসিবির চাপে তড়িঘড়ি করে ক্রিকেটারদের কিছু পারিশ্রমিক দিয়ে খেলতে রাজি করানোর চেষ্টা করে ফ্র্যাঞ্চাইজি। পরে অল্প অর্থ পেলেও দেশের সম্মানের কথা চিন্তা করে মাঠে নামতে রাজি হন তাসকিন বিজয়রা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ের পোস্টের ক্যাপশন দেখি বোঝা গেছে কতটা কষ্ট করে অর্থ পেয়েছেন তারা। বিজয়রা রাজি হলো, কথা অনুযায়ী পারিশ্রমিক না পাওয়ায় মাঠে যাননি রাজশাহীর রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, সামারাকুন সহ বিদেশি ক্রিকেটাররা। তাদের বোঝাতে বিসিবিও চেষ্টা করে অনেক। জাতীয় দলকে বহন করা গাড়িটাও পাঠিয়ে দেয় তাদের জন্য। তবে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও বিদেশি ক্রিকেটারদের মাঠে নিতে রাজি করাতে পারেনি বিসিবি ও রাজশাহী কর্তৃপক্ষ। এরকম একটা লজ্জাজনক ঘটনাতে আমরাও আসলে খুব নিজের কাছে খারাপ লাগতেছে। এই ধরনের ফ্র্যাঞ্চাইজি বয়কট করা উচিত। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর ভবিষ্যতে বিদেশি ক্রিকেটারদের বিপিএলে আসা নিয়ে জেগেছে শঙ্কা। তাই রাজশাহী কর্তৃপক্ষকে কঠোর শাস্তি দেওয়ার পক্ষে সাবেক পরিচালক, যা শিক্ষা হয়ে থাকবে অন্য ফ্র্যাঞ্চাইজির জন্য। ব্যর্থতার দায় বিসিবিকে নিতে হবে। শাস্তির যেসব বিধান আছে তা পরিপূর্ণভাবে 100% অ্যাপ্লাই করতে হবে। যাই থাকুক সেটা সম্পূর্ণভাবে দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে সেটা অ্যাপ্লাই করা উচিত এবং আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। একদম সুন্দর করে কন্ট্রাক্টে লেআউট করা আছে, এটার আপনারা দেখবেন অ্যাকশন। এটা হতে পারে, দিস ইজ আনএক্সেপ্টেবল। বিপিএল এর নীতিমালা বলছে টুর্নামেন্ট শুরুর আগেই প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে জমা রাখতে হবে ব্যাংক গ্যারান্টি। সেই নীতিমালাটা মানলে হয়তো এমন দিন দেখতে হতো না বিসিবিকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এরপর যে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে শহীদদের রক্তের সঙ্গে হবে বেইমানি, বলছে বিএনপি। নির্বাচনের সময় যথেষ্ট নিরপেক্ষ থাকবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। পুতুলের কানাডা নাগরিকত্বের প্রমাণ পেল দুদক। অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু। এসকে সুরের লকারে মিলল প্রায় $2.25 লাখ ও ইউরো সহ 1 কেজি স্বর্ণ। এবং বাংলাদেশিদের চিকিৎসায় ভারতের বিকল্প হিসেবে চীনকে ভাবছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বেইজিংকে ভিসা সহজ করা ও ফি কমানোর আহ্বান। এই ছিল রাতের সময়। সঙ্গী থাকুন সময়।